প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা সরকারি কলেজের অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে যুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি এবিএম জিল্লুর রহমান তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেই আমার কাছে এসে অভিযোগ করে যে স্যার, যুক্তিবিদ্যা অনেক দুর্বোধ্য একটা সাবজেক্ট, অনেক কঠিন স্যার, আমরা আসলে বুঝি না, আমরা একা একা ট্রাই করি বাসায় পড়তে, কিন্তু আসলে আমাদের মাথায় কোনো কিছু ঢোকে না। এরকম অনেক অভিযোগ আমার কাছে করে। মূলত এটার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার কিছু বেসিক ওয়ার্ডস রয়েছে। এই টার্মসগুলো যখন আমরা বুঝতে পারি না, কিংবা আমরা যখন এই টার্মসগুলো এড়িয়ে চলি, কিংবা যখন আমাদের কাছে আসলে বোধগম্য হয় না, তখন আমাদের কাছে পুরো সাবজেক্টকেই মনে হয় যেটা অনেকটা দুর্বোধ্য এবং কঠিন। আসলে আমার অনলাইন ক্লাস নেওয়ার একটাই উদ্দেশ্য, আমি আসলে এই টার্মসগুলো যুক্তিবিদ্যার, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে মূল আলোচনায় ফিরে যাই। শুরুতেই যুক্তিবিদ্যার যে বিষয়টা আমাদের কাছে এসে হাজির হয়, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা আসলে কী। যুক্তিবিদ্যা নিয়ে কিন্তু অসংখ্য সংজ্ঞা রয়েছে যুক্তিবিদ্যার। অনেক লজিশিয়ানস নানানভাবে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। যেমন কেউ বলছে এটা একটা চিন্তনের বিজ্ঞান, কেউ বলছে এটা চিন্তা পদ্ধতির বিজ্ঞান, এরকম কেউ বলছে আমরা এটা সত্য অনুসন্ধানের বিজ্ঞান, অনেক ধরনের। আমি আসলে ওদিকে যাচ্ছি না। আমি আসলে মূলত বলতে চাচ্ছি যে যুক্তিবিদ্যা আসলে কি। এটা আসলে কলা না আসলে বিজ্ঞান? তোমাদের একটা কোশ্চেন এরকম থাকে যে যুক্তিবিদ্যা আসলে কলা না বিজ্ঞান। মূলত আমি একটু ফার্স্ট ওয়ার্ডস আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে যুক্তিবিদ্যা হচ্ছে, তোমরা যেহেতু কলা ভাবো তাহলে কলা। কারণটা হচ্ছে এই যে কলা বলতে আমরা কি বুঝি? কলা বলতে আমরা বুঝি যে কলা হচ্ছে কি, এক ধরনের দক্ষতা, কর্ম নৈপুণ্যতা কিংবা সৃজনশীলতা, এগুলোকে আমরা কি বলতে পারি যে কলা। যুক্তিবিদ্যা কি এই ধরনের কি কোনো কানেকশন যুক্তিবিদ্যার মধ্যে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা হচ্ছে যুক্তিবিদ্যা আমাদের কি করে, আমাদের চিন্তা করার কলাকৌশল অর্জনে সহায়তা করে, এবং সেটা অনেক সুনিপুণভাবে। তো যেহেতু এখানে কি আছে, একটা কলাকৌশল কিংবা সুনিপুণতা কিংবা ট্রুথ আবিষ্কারের একটা প্রচেষ্টা থাকে, এই জন্য এটাকেও আমরা কি বলতে পারি, এটা এক ধরনের কলা। আবার আমরা কি বলতে পারি যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান? হ্যাঁ শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা হচ্ছে কি এক ধরনের বিজ্ঞান। কারণ আমরা বিজ্ঞানকে যদি আমরা ডিভাইড করি, তাহলে আমরা দুই ধরনের বিজ্ঞান পাই। একটা হচ্ছে ফর্মাল বিজ্ঞান, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল বিজ্ঞান। ফর্মাল বিজ্ঞান হচ্ছে আকারগত বিজ্ঞান, আর ম্যাটেরিয়াল বিজ্ঞান হচ্ছে কি, বস্তুগত বিজ্ঞান। তো বস্তুগত বিজ্ঞান মূলত হচ্ছে কি নিয়ে, বস্তু নিয়ে আলোচনা করে, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তারা তাদের মতো আলোচনা করে। কিন্তু ফর্মাল যে সায়েন্সটা, সেটা কিন্তু কি একদম ডিরেক্ট কোনো বস্তু নিয়ে আলোচনা করে না, সেটা হচ্ছে এক ধরনের ফর্ম নিয়ে আলোচনা করে। যেমন ম্যাথমেটিক্স, এটা কিন্তু সায়েন্স, কিন্তু এটা কিন্তু কোনো কি বস্তু নিয়ে আলোচনা করে না। যুক্তিবিদ্যা এরকম আকারগত বিজ্ঞান। এরপরে দ্বিতীয় যে কি টার্মসটা তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, সেটা হচ্ছে কি পদ ও শব্দ। এটা আমাদের একটু সমস্যা হয়। আমরা পদ বলতে কি বুঝি? আমরা পদ বলতে বুঝি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দের পদ। এটা কিন্তু আমরা জেনারেলি বুঝে আসছি, কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা। যুক্তিবিদ্যায় আসলে আমরা যে পদকে ইউজ করি, সেটার ইংরেজি শব্দ হচ্ছে কি ট্রাম, আর আমরা যেটা জেনারেলি জেনে আসছি সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। তা আসলে আমরা অনেক সময় কি আমরা ওই পদকে এই পদের ভিতর কি অনেক সময় গুলিয়ে ফেলি। এই বিষয়টা তোমরা একটু আলাদা রাখবে, যে পদ মানে আমরা জেনারেল যে পদটা ইউজ করি, যুক্তিবিদ্যার কিন্তু এই পদটা কিন্তু কি একটু আলাদা। যুক্তিবিদ্যার ক্ষেত্রে পদ যে ট্রাম, এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তার মানে ট্রাম কিন্তু কি মানে এটাকে বলা হয় হচ্ছে প্রান্ত বলা হয়। ঠিক আছে, যে কোনো একটা যুক্তি বাক্যের দুই প্রান্তকে আমরা পদ বলি। যেমন ধরো যে যুক্তি বাক্যের কী হয়, যুক্তি বাক্যের হচ্ছে তিনটা অংশ থাকে। আমরা জানি যে উদ্দেশ্য থাকে, তারপরে তোমার সংযোজক থাকে, তারপরে বিধেয় থাকে। আমরা দুই প্রান্তে কী থাকে, একটা উদ্দেশ্য থাকে, আরেকটাতে কী থাকে, বিধেয় থাকে। তাহলে আমরা যুক্তিবিদ্যায় পদ হিসেবে দুই প্রান্তকে বোঝাই। তোমরা একটু খেয়াল করে দেখবে যে পদ যুক্তিবিদ্যার ক্ষেত্রে যখন আমরা ইউজ করবো, তখন কি যুক্তি বাক্যের দুই প্রান্ত, আর এইটার হচ্ছে ইংরেজি আবিধানিক শব্দ হচ্ছে ট্রাম। আর আমরা জেনারেলি যে পদ জানি সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। এর পাশে শব্দ আসলে জেনারেলি যেটা
আমাদের যুক্তিবিদ্যা একই, এটার আসলে কোনো পার্থক্য নেই, কিন্তু পদের সাথে শব্দের একটা সম্পর্ক রয়েছে। আমরা সব পদই কিন্তু শব্দ, নো ডাউট, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু সকল শব্দ কিন্তু কি না, পদ না। কারণ একটা যুক্তিবাক্যে কিন্তু কয়টি, অনেক কিন্তু শব্দ ইউজ হচ্ছে, কিন্তু আমরা কি বলি, আমরা ট্রাম হিসেবে ইউজ করবো কোনটা, শুধুমাত্র দুই প্রান্তে যে দুটো অবস্থান করছে সেই শব্দগুলোকে ট্রাম হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিসটা তোমার কখনো কনফিউশন হবে না যে কোনটা শব্দ কোনটা পদ। এরপর বাক্য এবং যুক্তিবাক্য, এটা নিয়ে একটু কনফিউশন হয় যে আসলে আমরা তো বাক্য পড়েছি, এখানে আবার যুক্তিবাক্যে এই ধরনের একটি কনফিউশন কিন্তু হয়। নর্মালি আমরা যে বাক্য জানি সেটা হচ্ছে পাস্ট প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এরকম 5 ধরনের। কিন্তু যুক্তিবিদ্যায় আমরা যখন যুক্তিবাক্য নিয়ে আলোচনা করব তখন আসলে এখানে যুক্তিবাক্য হওয়ার জন্য কিছু শর্ত থাকে। ঠিক আছে, এখানে আসলে যুক্তিবাক্য হওয়ার জন্য 3 ধরনের শর্ত লাগবে, যেমন তার উদ্দেশ্য হওয়া লাগবে, এবং তার কি থাকতে হবে, সংযোজক থাকতে হবে, এবং তার বিধেয় থাকতে হবে। এবং এই বাক্যগুলো কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে, এবং যেগুলো কি হবে, যেগুলো হচ্ছে সত্য কিংবা মিথ্যা হতে পারে। তো আমরা যুক্তিবিদ্যায় আসলে যে ধরনের বাক্যের কথা বলি সেগুলো কি হয়, সেগুলোর উদ্দেশ্য থাকে, মাঝখানে একটা সংযোজক থাকে, আবার পরে বিধেয় থাকে, তারপরে এগুলো আবার সত্য কিংবা কি হয়, মিথ্যা হতে পারে, এগুলো মিনিংফুল। আসলে সত্য মিথ্যা আরোপ যে বাক্যগুলোতে করা যায় সেই বাক্যগুলো আসলে যুক্তিবাক্য হিসেবে ইউজ হয়। তো আমরা নর্মালি হচ্ছে 5 ধরনের যে বাক্য আছে সেই বাক্যের মধ্যে থেকে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো মানে বর্ণনামূলক, এই বাক্যগুলোকে আমরা যুক্তিবিদ্যায় যুক্তিবাক্য হিসেবে ইউজ করি। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে যুক্তিবাক্যের কিছু শর্ত থাকে, যেমন এগুলো হচ্ছে তোমার 3টি জিনিস বৈশিষ্ট্য থাকবে, যে বিধেয়, সংযোজক, তারপরে উদ্দেশ্য, তারপরে এগুলো হচ্ছে সত্য মিথ্যা হয়, এগুলোর মিনিংফুল হয়, এবং এটা মোটামুটি কোনো একটা সম্পর্কে কি দেয়, বর্ণনা দেয়, কিংবা উদ্দেশ্য সম্পর্কে বিধেয় কিছু বলে, এরকম একটা কোনো ব্যাপার হয়। তা আমরা এই ধরনের যখন বাক্য থাকবো সেগুলোকে আমরা বলবো যুক্তিবাক্য। এরপর ব্যাক্তার্থ এবং যথার্থ, এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না যে ব্যাক্তার্থ কোনটা কোনটা যথার্থ। আসলে দুইটাই কিন্তু কি মানে পদকে ইন্ডিকেট করে। ঠিক আছে, ব্যাক্তার্থ হচ্ছে কি, যে পদের হচ্ছে সংখ্যার দিক, যেমন আমি বললাম যে সকল মানুষ, আমি বললাম সকল মানুষ, সকল মানুষের এখানে কি মানে সংখ্যার দিক কোনটা, সকল, সমস্ত মানুষকে যেটা বোঝাচ্ছে, এইটা হচ্ছে ব্যাক্তার্থ। আর যথার্থ হচ্ছে কি, মানুষের মানে সকল মানুষ, মানে এখানে মানে গুণ যেটা সেটাকে আমরা বলি যথার্থ। যেমন ধরো মানুষের কী কী গুণ থাকতে পারে, মানুষের হচ্ছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। তা আমরা আসলে যথার্থ বলতে বুঝবো কি, যে একদম অত্যাবশ্যকীয় যে বৈশিষ্ট্যটা রয়েছে কোনো একটা পদের, সেই বৈশিষ্ট্যকে আমরা বলি যথার্থ। ঠিক আছে, আর ব্যাক্তার্থ হচ্ছে সংখ্যার দিকটা। আবার তোমাদের আবার জ্ঞাতার্থে বলি যে ব্যাক্তার্থ হচ্ছে কি সংখ্যার দিক একটা পদের, আর যথার্থ হচ্ছে গুণের দিক, মানে তার বৈশিষ্ট্যের ব্যাপারগুলো এখানে থাকে। এবং শুধু বৈশিষ্ট্য না, মানে অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য। তোমরা একটা মানুষ অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু না, মানে যে বৈশিষ্ট্যটা দ্বারা শুধু তাকে ইন্ডিকেট করা যায় এবং তাকে চেনা যায়, সেই বৈশিষ্ট্য হচ্ছে কি যথার্থ। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে ব্যাক্তার্থ হচ্ছে কি সংখ্যার দিক এবং যথার্থ হচ্ছে গুণের দিক। এরপর সংজ্ঞা এবং বর্ণনা, এটা আসলে আমরা নর্মালি আমাদের কমন সেন্স থেকে জানি যে সংজ্ঞা কাকে বলে কিংবা বর্ণনা কাকে বলে। তারপরও একটু বলে নিই, কারণ অনেকের কনফিউশন হয় এটা নিয়ে। সংজ্ঞা কি বলে, সংজ্ঞা হচ্ছে কোনো একটা পদের আমরা যখন কি করি, কোনো একটা পদের যখন আমরা যথার্থ মানে আত্মাবশ্যকীয় বৈশিষ্ট্য যখন প্রকাশ করি তখন তাকে আমরা সংজ্ঞা বলি। ঠিক আছে, সংজ্ঞা নর্মালি কি হয় 1-2 লাইনের হয়ে যায়। ঠিক আছে, খুব বেশি হয় না, কারণ সংজ্ঞায় আমরা মোটামুটি জাস্ট ইন্ডিকেট করে দিই যে এটা হচ্ছে এই। কিন্তু বর্ণনা কিন্তু একটু অন্য টাইপের। বর্ণনা মানে কি, বর্ণনা তুমি অসংখ্য কিছু বর্ণনা করতে পারো, মানে তোমার অসংখ্য বৈশিষ্ট্য এখানে তুলে ধরতে পারো। বর্ণনার কিন্তু মানে কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে তার কিন্তু কি নাই, কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে কি আছে, সংজ্ঞা কিন্তু কি একটা নির্দিষ্ট আকারের হয়, হয়তো ছোট হবে, কিংবা সংজ্ঞার একটা নির্দিষ্ট কি আছে, একটা পদ্ধতি রয়েছে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে কিন্তু এরকম নাই। সংজ্ঞা কিন্তু কি মানে এক একজনের সঙ্গে কিন্তু এক এক রকম হয় না।
মানে কোনো একটা পদের কিন্তু সংজ্ঞা কী হয়, একই রকম হয়, কিন্তু বর্ণনার ক্ষেত্রে কী হয়, বর্ণনার ক্ষেত্রে কিন্তু তোমার ভিন্ন ভিন্ন হয়ে যায়। ধরো তোমাকে যদি আমি গরুর কোনো রচনা লিখতে দিই, তাহলে তোমার একজন লিখবে অন্যভাবে, আবার অন্য একজন মানুষ অন্যভাবে লিখবে, ঠিক আছে, মানে ভ্যারিয়েশন হবে। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে কি, সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েশন হবে। এখন সংজ্ঞা আমরা কোনো কিছুর সংজ্ঞা দিয়ে দিলাম, এত অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য লিখে ফেলাম, তাই যে সংজ্ঞা হয়ে গেল, কিন্তু তা কিন্তু না। এখানে কিছু কিছু নিয়ম কারণ রয়েছে। যেমন আমরা আমরা কি বলি, আমরা কিন্তু পরিবেশের সংজ্ঞা আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ, কিন্তু আসলে মানে সংজ্ঞাকে আরও একটু যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিছু নিয়ম দরকার। তা আমরা কিন্তু আমাদের যুক্তিবিদ্যায় কিন্তু কি, আমরা যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক বিভাগ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করি। তো আমরা পরে কি টার্মসে আসবো, আমরা এখন পরে ইয়েতে চলে যাই। এই যে পরে ইয়েতে চলছে যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক বিভাগ, এর সাথে আরেকটা বিভাগ আছে দ্বিকটিক বিভাগ। এখানে কিন্তু আমাদের একটু কনফিউশন হয় যে কোনটি যৌক্তিক সংজ্ঞা, কোনটি যৌক্তিক বিভাগ, আবার কোনটি দ্বিকটিক বিভাগ, ঠিক আছে। এটাতে আমার একটু মানে অনেকের একটু কনফিউশন হয়। যৌক্তিক সংজ্ঞার যেটা নিয়ম বললাম, যে যদি আমরা নিয়ম অনুযায়ী মানে সংজ্ঞার যে রুলসগুলো রয়েছে, এই রুলস অনুযায়ী আমরা কি করি, কোনো পদকে যদি সংজ্ঞায়িত করি, তখন ওটাকে আমরা কি বলবো, যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক বিভাগ হচ্ছে আমরা মানে সংজ্ঞাটা হচ্ছে যথার্থ কেন্দ্রিক, আর যৌক্তিক বিভাগটা হচ্ছে কি, ব্যাক্তার্থ কেন্দ্রিক। যৌক্তিক বিভাগ মূলত কি করে, যে কোনো একটা পদের সংখ্যার দিকটা আলোচনা করে, মানে ওই পদকে কয় ভাগে আসলে ভাগ করা যায়, মানে ডিভিশনগুলো কি কি হয়, মানে ডিভিশন করলে কোন কোন মানে ওই সংখ্যাকে যদি আমরা ভাগ করতে থাকি আসলে মানে কি কি সমস্যা হতে পারে, কিংবা কিভাবে ভাগ করা উচিত, কিংবা ধরো যে মূলনীতি কয়টা নেওয়া উচিত, একটা নাকি দুইটা না, এরকম বিষয়গুলো ওখানে আলোচনা করে, ঠিক আছে। আর দ্বিকটিক বিভাগ হচ্ছে, এটাও ব্যাক্তার্থের একটা বিষয়, কিন্তু এটা জাস্ট দুই ভাগে বিভাগ করে, ঠিক আছে। যেমন ধরো মানুষকে আমি দুই ভাগে বিভাগ করতে যাচ্ছি, যে শিক্ষিত না অশিক্ষিত, ঠিক আছে, এরকম। কিংবা ধরো যে প্রাণীকে আমি দুই ভাগে ভাগ করতে চাচ্ছি, যে স্তন্যপায়ী না হচ্ছে তোমার স্তন্যপায়ী না তোমার হচ্ছে অস্তন্যপায়ী প্রাণী, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আরেকবার একটু বলে নিই যে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি, যথার্থের প্রকাশ, মানে যথার্থের দিক নিয়ে আলোচনা করে। যৌক্তিক বিভাগ হচ্ছে ব্যাক্তার্থ নিয়ে আলোচনা করে। আবার দ্বিকটিক বিভাগও ব্যাক্তার্থ, কিন্তু এটা জাস্ট দ্বিকটিক মানে কি, মানে কাটিং ইনটু টু পার্টস, মানে দুই ভাগে বিভক্ত, ঠিক আছে। এরপরে স্লাইডে যাই। এটা হচ্ছে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রকল্প। এটা কিন্তু আমরা আসলে অনেক সময় কি করি, আমরা কিন্তু মানে আমরা সচরাচর সব সময় কিন্তু আমরা এটা করে থাকি, কিন্তু আমরা আসলে জানি না আমরা এটা করলাম। প্রকল্পর এখানে একটু কনফিউশন থাকে অনেকে, আমি দেখছি কিছুদিন আগে পরীক্ষা খাতে এরকম অনেকে লিখছে যে প্রকল্প হচ্ছে তোমার প্রজেক্টের যে ব্যাপারগুলো, যে কাভিকা, টিআর, এই সমস্ত প্রকল্পের কথা অনেকে লেখে, কিন্তু মানে এটা হচ্ছে বুঝতে ভুল করে। মূলত আমরা যুক্তিবিদ্যায় যে প্রকল্পের কথা বলি, এটা কিন্তু কি ওই প্রজেক্ট না, ঠিক আছে। এই প্রকল্পের ইংরেজি শব্দ হচ্ছে হাইপোথেসিস। মনে থাকবে তোমাদের, এই প্রকল্পের ইংরেজি শব্দ হচ্ছে কি, হাইপোথেসিস। এই প্রকল্পটা হচ্ছে কি, মানে তোমার একটু উদাহরণ দিয়ে যদি বলতে থাকি, যে সাপোজ ধরো তুমি তোমার কলেজ থেকে তুমি বাসায় গেলা, বাসায় গিয়ে তুমি দেখলা যে তোমার যে পড়ার রুমটা রয়েছে, সেই রুম এলোমেলো, তোমার যে জায়গায় বই ছিল কিংবা যে জায়গায় তোমার পেন্সিল ছিল, কলম ছিল, সেই জায়গাগুলো হচ্ছে সেই জায়গায় নাই। তারপর দেখলা যে তোমার খাতা উল্টানো, কিংবা তোমার টেবিলটা অন্যদিকে মানে পড়ে আসছে, এরকম অনেক এলোমেলো দেখলে তোমার রুমে। তখন তুমি কি ভাবলা, তুমি কিন্তু রুমে গিয়েই তুমি একটা কিন্তু কি, তোমার কিন্তু মেজাজটা গরম হয়ে যাবে, হওয়ার পর তোমার কিন্তু একটা কি হবে, তোমার মনে হবে যে আসলে কে করলো, কিংবা কীভাবে করলো, কে তোমার হয়তো বা তোমার বাবা মাকে হয়তো বলবা যে এটা কে করছে, এরকম। কিন্তু ভিতরে ভিতরে তুমি কি, তোমার কাছে কিন্তু একটা একটু কল্পনা করে নেবে, যে হয়তো বা আমার রুমে কোনো কেউ আসছিল, হয়তো বা কোনো ছোটো বাচ্চা আসছে, কিংবা কেউ হয়তো বা এসে কোনো লোক এসে আমার এগুলো এলোমেলো করে গেছে, এরকম কিন্তু ভিতরে কি হয়, এক ধরনের কিন্তু ধারণা হয়ে যায়। এই যে আনুমানিক ধারণা, আমি কিন্তু জানি না কে করছে, কিন্তু আমার কি, আমার এগুলো দেখে, আমার এই কিছু প্রমাণ দেখে আমার মনে হচ্ছে কি, যে আমার বইয়ে মানে আমার রুমে কেউ হচ্ছে কি প্রবেশ করেছে এবং এগুলো তছনছ করেছে। এই যে অনুমান কিংবা এই যে আনুমানিক ধারণা, এটা হচ্ছে প্রকল্প।
ঠিক আছে, মানে খুব বেশি আমাদের ইয়া নাই, মানে আমাদের প্রমাণ নাই, খুব বেশি আমাদের কি বলবো এভিডেন্স নাই, কিন্তু তারপরে কি আমরা একটা কোনো একটা বিষয় সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি কিংবা আমরা একটা ধারণা করতেছি, এটাই প্রকল্প। মানে অপ্রতুল প্রমাণের উপর ভিত্তি করে যখন আমরা কি করি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটাকে বলা হয় প্রকল্প। আমরা কিন্তু অনেক কিছু করি, আমরা কিন্তু সব প্রমাণ কিন্তু আমাদের হাতের কাছে কি আসে না, কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু হচ্ছে পাই না, কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলি। অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো কি হয়, সিদ্ধান্তগুলো পরে গিয়ে কিন্তু সত্য হয়ে যায়। তো সায়েন্সের শুরুটা কিন্তু হয় প্রকল্প দ্বারাই। যে কোনো সায়েন্সের শুরুই হয় কি, যেমন আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলেই যাই বলি, এগুলো শুরু গিয়েছে প্রথমে কিন্তু কি আনুমানিক একটা কল্পনা করছে যে এটা করা যায় কিনা, কিংবা ধরো মঙ্গল গ্রহে যে এখন মানুষ গেছে, এটা কিন্তু আগে কী করতে হতো, আগে হয়তো একটা কল্পনা করছে যে মানুষ কি যাওয়া যাবে, মনে হয় যাওয়া যাবে। এই যে এই কল্পনাটা, এটা হচ্ছে প্রকল্প, না হাইপোথেসিস। আমরা কিন্তু কথায় কথায় বলি কিন্তু যে তোর কথা কি হাইপোথেসিস করে বললি না কি, এরকম কিন্তু কথায় কথায় আমরা বলি, কিন্তু হাইপোথেসিস ওয়ার্ডটা কিন্তু ইউজ করি। তো প্রকল্প হচ্ছে মানে সামান্য কিছু প্রমাণ আছে, এর ভিত্তিতে যখন একটা কোনো বিষয় সম্পর্কে একটা ধারণা নেওয়া হয়, তখন তাকে আমরা প্রকল্প বলি। এর পরের কিওয়ার্ড যেটা এরপরে যেটা হচ্ছে যে অবধারণ, অনুমান এবং যুক্তি, এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। অবধারণ, অনুমান এবং যুক্তি। অবধারণ হচ্ছে কি, অবধারণ হচ্ছে মানে আমাদের ভিতরে কি থাকে, আমাদের আসলে অভিজ্ঞতা, আমরা কিন্তু কিছু কিছু কি পাই, আমরা কিন্তু কিছু ধারণা পাই। এটা কিন্তু আমাদের মানে অভিজ্ঞতার মাধ্যমে আমরা আসলে ছোট থেকে বড় হওয়ার মাধ্যমে কি পাই, আমরা একটা ধারণা পেয়েছি। যেমন ফুল, একটা ধারণা পাই যে এটা হচ্ছে গোলাপ, গোলাপের একটা ধারণা কিন্তু আমার ভিতর চলে আসে। কিংবা একটা সুন্দরের ধারণা কিন্তু থাকে যে কী টাইপের হলে সুন্দর হয়, এটা ধারণা কিন্তু থাকে। তারপরে আমি এখন দেখলাম যে একটা গোলাপ দেখলাম, একটা আবার সুন্দরের ধারণা তো আমার আছে, আমি এখন বললাম যে গোলাপ ফুল মনে হয় সুন্দর। ঠিক আছে, এই যে মানে একটা ধারণার সাথে আরেকটা ধারণা যে আমরা কি করলাম, এই সংযুক্ত করলাম, এটাকে বলা হয় অবধারণ। অবধারণ হচ্ছে দুটি ধারণাকে কি করে, সংযুক্ত করে। আর এই অবধারণগুলো যখন আমরা কি করি, একটু সুন্দর করে গুছায়া, অবধারণগুলো যখন আমরা একটু সুন্দর করে একটু যৌক্তিকভাবে যখন কি করি, আমাদের ভিতরে চিন্তন প্রক্রিয়াটা করি, তখন এটাকে অনুমান বলা হয়। মানে অনুমান হচ্ছে কি, মানে মানে যৌক্তিক কিছু কি, মানে যৌক্তিক অবধারণ, কিংবা যাই বলে যে অনেকগুলো যুক্তি বাক্যের একটা সমন্বয়, মানে যার মাধ্যমে কি একটা খুব ভালো সন্নিবেশিত করে আমরা একদম যখন সিদ্ধান্ত ভিতরে ভিতরে রাখি, মানে ভিতরে ভিতরেই কল্পনা করি, সেটাকে আমরা বলি হচ্ছে অনুমান। কি বোঝাতে পারলাম? আমি একটু আরেকবার বলি যে মানে দুটি ধারণা যখন আমরা একত্রে করি, সেটাকে আমরা বলি অবধারণ। আর এই অবধারণগুলো যখন আমরা কি করি, মানে যৌক্তিকভাবে সন্নিবেশিত করি, কিন্তু আমরা কি মানে ওইটা হচ্ছে মানে মানে বৌদ্ধিক চিন্তা দ্বারা যখন আমরা কি করি, মানে যৌক্তিকভাবে কি করি, সন্নিবেশিত করি, পরে আমরা যে আউটপুটটা পাই সেটা হচ্ছে কি অনুমান। কিন্তু ওই অনুমানটা যখন আমরা কি করি, যেন আমরা প্রকাশ করি, আমরা 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 আমাদের নিজেদের কাছ থেকে যখন আমরা লিখিতভাবে কিংবা আমরা যখন প্রকাশ করে দিই, তখন আমরা সেটাকে বলি যুক্তি। ঠিক আছে, মানে আমরা প্রথমে ধারণাগুলো সন্নিবেশিত হচ্ছে অবধারণ, অবধারণগুলো আবার সন্নিবেশিত হয়ে সেটা হয় হচ্ছে অনুমান, আবার অনুমানকে যখন আমরা কি করি, প্রকাশিত করি, সেটাকে আমরা বলি যুক্তি। ঠিক আছে, আমার মূলত হচ্ছে যে বিষয়গুলো, তোমরা যেহেতু এটা রেকর্ডেড থাকবে, তোমরা ইচ্ছা করলে আবার টেনে এগুলো দেখতে পারবা। আমি মোটামুটি চেষ্টা করেছি যে একটু সংক্ষিপ্ত সময়ের ভিতর যে তোমাদের এই বিষয়গুলো একটু তোমাদের একটু নলেজে দেওয়া, যাতে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা যারা দ্বাদশ একাদশ যারা আছো, তোমরা একটু ইচ্ছে হলে তোমরা একটু দেখে নিও, কিংবা তোমরা একটু, আমার মনে হয় তোমরা এই ভিডিও দ্বারা কিছুটা হলে উপকৃত হতে পারবে। আর সবশেষে যেটা বলতেছি যে করোনার এই বৈশ্বিক মহামারীতে আমরা জানি যে আমরা আসলে কেউই ভালো নেই। আর আসলে সরকার আমাদের অনেক দিন ধরে আমাদের লকডাউন কী শেখাইছে, তারপরে আমাদের কোয়ারেন্টাইন কী এটাও আমাদের শেখাই দিচ্ছে, আইসোলেশন কী এগুলো আমরা জানি। তো আসলে বল এখন আমাদের কোর্টে, সরকার আসলে জীবন এবং জীবিকা দুইটাকে নিয়ে সরকার ভাবতে হয়। আর যেহেতু বল এখন আমাদের কোর্টে, এখন আমরা আসলে নিয়ন্ত্রণ করব আমরা আসলে কিভাবে থাকব। আমরা যদি নিরাপদ থাকি, কিংবা আমরা যদি
খুব বেশি কোথাও না যাই, আমরা যদি মানে খুব প্রয়োজন ছাড়া যদি বাসার বাইরে না যাই তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো। তো সবাই আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আছে সবাইকে সবার সুস্বাস্থ্য এবং সবাই যাতে নিরাপদ থাকো এই কামনা, এবং সবশেষে আমাদের গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়, যার পৃষ্ঠপোষকতায় অনলাইন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক জনাব আসাদুল ইসলাম আসাদ, তারও ইচ্ছা ছিল যে অনলাইন ক্লাসগুলো পরিচালিত হোক। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরও ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ।